Hello, my all dear students. Welcome to Mission Madhyamik Biology. Myself Dipanjan Das, and I will be your biology teachers for this amazing journey towards the Madhyamik 2027. In this class, we will learn the biology in a very simple and very interesting way. We means we means not only I but also you means all the students, প্রত্যেক ছাত্রছাত্রী যারা ফোকাস করব আমরা ইজি এক্সপ্লেনেশনের ওপর, ইম্পর্টেন্ট যে ডায়াগ্রামস থাকবে অর্থাৎ যে ছবি থাকবে সেটার ওপর, এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম বেসড যে কোশ্চেন অ্যান্সার সেগুলোর ওপর, এবং বিভিন্ন যে ছোট ছোট টিপস বা ট্রিক্স হয়ে থাকে সেগুলোর ওপর। বেশিরভাগ ছাত্রই কি রয়েছে, বায়োলজি অর্থাৎ একটা ভয়ের সাবজেক্ট, একটা মুখস্থর ব্যাপার চলে আসে, কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট ইনটু a little step by step and make learning more enjoyable. So let's start our journey together and achieve the maximum and achieve excellent result in Madhyamik, the maximum result we can do. Myself Dipanjan Das, and I am your biology faculty um, from the Mission Madhyamik team. And if you have any question on me regarding to the marks bagara bagara, then you can contact the group. And my biology rule from the first day, my biology thinking, biology সম্বন্ধে যে ভাবনা, always I remember that biology is not a subject to memorize, not a subject to rectification. It is the science of life. Let's learn it together. The biology, the beauty of this living world. তো আজকে আমরা আমাদের সেকেন্ড ইউনিটের অর্থাৎ সেকেন্ড সামিটিভ যে এক্সাম, সেটার একটা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার বংশগতি, সেটা সম্বন্ধে আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা প্রতিদিন ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, তারপরে থাকবে কিছু পুরোনো দিনের কুইক রিপিট রিভিশন পার্ট, তারপরে কিন্তু আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী যে চ্যাপ্টার বা পরবর্তী পর্যায়ে যে পরবর্তী ইউনিট, সাব ইউনিট, সেগুলোর দিক থেকে। আমাদের আজ ফার্স্ট লেকচার বংশগতি অর্থাৎ হেরিডিটি যে পার্ট, সেটা কিন্তু 10 নম্বর চ্যাপ্টার সম্ভবত, সেটা আমরা আজকে শুরু করতে চলেছি। এবং কোশ্চেন উত্তর সবই থাকবে। এই পার্টটা মূলত কনসেপচুয়াল পার্ট, মুখস্থর কোনো ব্যাপারই থাকে না। বিভিন্ন বংশগতি অর্থাৎ বংশগতি কী তা থেকে আমরা শুরু করে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার আশা অঙ্গীকার রইল। সবাই একসাথে আমরা সাথে থাকবার চেষ্টা করব। সো লেটস স্টার্ট আওয়ার বিউটিফুল জার্নি। লাভ ইউ all the Mission Madhyamikans. Okay, so now we are going to first page of our textbook, chapter 3, heredity. বংশগতি কি না, বংশগতি হচ্ছে জীবজগৎ কিন্তু বেঁচে থাকে তাদের প্রজনন, যে রিপ্রোডাকশন, তার মাধ্যমে। অর্থাৎ রিপ্রোডাকশন হলো জীবজগতের সংখ্যা বৃদ্ধির একটা প্রসেস, বলা যাবে না, সংখ্যা বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ প্রসেস, যেটা কিন্তু। তো বংশগতি কি না, কোনো জনিত্রী জনু, অর্থাৎ জনিত্রী জনু বলতে এখানে মানুষের ক্ষেত্রে বাবা মা, জনিত্রী জনু থেকে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ এখানে তোমার বাবা মা থেকে তোমার সৃষ্টি হয়েছে, এখানে তুমি হচ্ছ অপত্য। যে অপত্য অর্থাৎ পরবর্তী বংশধরদের মধ্যে সঞ্চারিত হয়ে জীব, অর্থাৎ যে প্রাণ, তার অনুরূপ জীব সৃষ্টি করবে। অর্থাৎ মানুষের যদি প্রজনন হয়, অর্থাৎ মানুষের রিপ্রোডাকশনের ফল কিন্তু মানুষেই তৈরি হবে। একটা আম গাছ থেকে রিপ্রোডাকশনের পর কিন্তু আম গাছ, কিছু ক্ষেত্রে হয়তো এক্সেপশন থাকে, যেটা আমরা সামনের দিকে আলোচনা করতে চলেছি।
তো এই যে বংশগতি, এটা কি না, বংশগতি হচ্ছে যে প্রক্রিয়া, একটা প্রসেস যার থেকে জনিত্রীর অর্থাৎ পিতামাতার, এখানে পিতামাতার বলতে শুধু মানুষের ক্ষেত্রেই নয়, সমস্ত জীবজগতের যত অর্থাৎ লিভিং ওয়ার্ল্ডের যত প্রাণ আছে সবার জনিত্রীর জন্ম থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বলতে বলা হয়েছে। যদি মানুষের আমরা উদাহরণ ধরি, সন্তানের চোখের রং অর্থাৎ একটা মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো পিতামাতার অর্থাৎ পিতা মাতা, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে পিতা ও মাতা, পিতা আর মাতা, তাদের প্রজননের ফলে তৈরি হওয়া যে সন্ততি, তাদের চোখের রং হতে পারে, চুলের ধরন, ত্বকের রং অথবা উচ্চতা, এই সবই কিন্তু তার জনিত্রী অর্থাৎ বাবা মার মতো হতে পারে। এগুলি হলো বংশগতির মূল বিষয়, অর্থাৎ বৈশিষ্ট্যের যে উত্তরাধিকারী, অর্থাৎ আমরা বলতে পারি জিনের একটা প্রকার তার জনিত্রীর থেকে লাভবান হয়। ক্রোমোজোম, ভিভিআই পয়েন্ট ক্রোমোজোম আমরা আগে পড়ব, ক্রোমোজোম। এরপর রয়েছে প্রকট ও প্রচ্ছিন্ন বৈশিষ্ট্য এবং বংশগতির সূত্র। এগুলির ওপর ভিত্তি করেই কিন্তু বংশগতির মূল বিষয় তুলে ধরা হয়েছে। প্রথমে আমরা জানব বংশগতির মূল বক্তা, অর্থাৎ বংশগতি সম্বন্ধে আমাদেরকে সুস্পষ্ট ধারণাকে দিয়েছিলেন। আচ্ছা, বংশগতি সম্বন্ধে আমাদের সুস্পষ্ট ধারণাকে দিয়েছিলেন সেটা আমাদেরকে জানতে হবে প্রথমেই। হ্যাঁ, তো প্রথমেই আমরা দেখব বংশগতি আমরা কাকে বলছি, অর্থাৎ হেরিডিটি। তো বংশগতি কাকে বলছে, যে প্রক্রিয়ায় জনিত্রীর যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলি বংশ পরম্পরায়, অর্থাৎ বংশ পরম্পরায় বলতে এখানে তোমার বাবা বা দাদু, অর্থাৎ তোমার দাদু আর ঠাকুমার থেকে তোমার বাবার মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি রয়েছে, এরপর তার বাবা এবং তোমার মায়ের থেকেও কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তুমি পেয়েছো, অর্থাৎ বংশ পরম্পরায়, অর্থাৎ একটা স্টেপ ওয়াইজ, অর্থাৎ একটা জেনারেশন ওয়াইজ যে চারিত্রিক বৈশিষ্ট্য, অতএব আমরা বলতে পারি ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো সন্ততি অর্থাৎ অপত্যের দেহে, অর্থাৎ পরবর্তী প্রজন্মের দেহে সঞ্চারিত হচ্ছে, অর্থাৎ ট্রান্সফর্ম হয়ে চলেছে, ক্রমাগত ট্রান্সফর্ম হয়ে চলেছে, এটাকে কিন্তু আমরা বলতে পারি বংশগতি। এটাকে বংশগতি বলা হচ্ছে। প্রথমে বলি বংশগতি যে ডেফিনেশন আছে সেটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সকলের জন্য মাথায় রাখতে হবে। এখানে বংশগতি আমরা পড়া হলো, এটা বংশগতির যে ধারণা, সে ধারণার প্রবর্তক হচ্ছেন আমাদের সকলেই হয়তো নাম জানা রয়েছে, গ্রেগর জোহান মেন্ডেল। তিনি ছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক, যিনি, এখানে সালটা ইম্পর্টেন্ট নয় তাও দেখে রাখবে, 1866 অর্থাৎ 1866 খ্রিস্টাব্দে এই মেন্ডেল তিনি কিন্তু নিজের সচেষ্টায় মটর কলাই হয়তো তোমরা সকলেই দেখে থাকবে, মটর গাছের যে সে মটর গাছের মটর কলাই ইউজ করে কিন্তু এক সংকরায়ন ও দ্বিসংকরায়ন জননের মাধ্যমে, অর্থাৎ ক্রস সেকশন বলা যেতে পারে, স্বাধীন সঞ্চারণ সূত্র এবং পৃথকীভবন সূত্র, এই দুটি সূত্রের উদ্ভাবন করেছিলেন। তিনি প্রথম এই বংশগতি সম্বন্ধিত যে সুস্পষ্ট ধারণা সেটা দিতে সক্ষম হয়েছিলেন। এরপর আমরা পড়ব বংশগতি যে মূল প্রকার, অর্থাৎ বংশগতি হয় কি জন্য, অর্থাৎ যে হুবহু দেখতে হয় না, কারণ আচ্ছা তোমার বাবা এবং তোমার মা থেকে যে তুমি সৃষ্টি হয়েছ সেটা আমরা সকলে বলতে পারলেও যে তোমার বাবার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু তোমার মধ্যে নেই, এটার ব্যাখ্যা কিন্তু গ্রেগর জোহান মেন্ডেল করেছিলেন। তো এর কারণ হিসেবে তিনি বলেছেন যে
অনেক পরিবারেই কিন্তু দেখা যেতে পারে যে একই রঙের গায়ের রং হয়তো, মাথার চুলের রঙ হয়তো এক, কিন্তু তারা যৌন জননে উৎপন্ন যে অপত্য, অর্থাৎ যৌন জনন মনে হচ্ছে যেখানে গ্যামেট উৎপন্ন হবে, এগুলো আমরা আগেই পড়ে এসেছি। যে গ্যামেট উৎপন্ন হবে সেই এমন যে জনন, সেই জননে উৎপন্ন হচ্ছে যে অপত্য, তারা জিনগতভাবে পিতামাতার সঙ্গে সাদৃশ্যযুক্ত হতে পারে। অর্থাৎ সাদৃশ্যযুক্ত বলতে এখানে সাদৃশ্য মনে হচ্ছে হুবহু এক না, কিন্তু অনেকটা কাছাকাছি। অর্থাৎ এখানে বলা যেতে পারে একটা একটা ছেলে, তোমার ভাই আর তুমি দেখতে কিন্তু পুরোপুরি এক নও, কিন্তু অনেকটা এক। এটা সাদৃশ্য বলতে অনেকটা বা ক্লোজ আপ বলা যেতে পারে, অনেকটা এক। এমন কিছু যৌন জননে উৎপন্ন, মনে রাখতে হবে অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে কিছুটা কিন্তু পার্থক্য রয়ে যায়। এর যে পার্থক্য সেটাকে আমরা বলে থাকি ভেরিয়েশন বা বিভেদ। অর্থাৎ হুবহু এক না হয়ে কিছুটা সাদৃশ্য থেকেই যায়, এটাকে বলা হচ্ছে ভেরিয়েশন। নট এগেন এতটা ইম্পর্টেন্ট নয়, তবু দেখে রাখবে। এরপর এই যে আমরা বলছি হুবহু এক দেখতে নয়, কিছুটা এক, সাদৃশ্যযুক্ত, এটার কারণ কি? এটার কারণ হিসাবে বলা হয়েছে সবচেয়ে যে প্রধান কারণ সেটা হচ্ছে মিওসিস যে ফেজ, সেই মিওসিস ফেজ। কী হয় এই মিওসিসে? না, মিওসিস ফেজে জিনের পুনঃসংযুক্তি হয়ে থাকে। তো মিওসিসের জন্য হয়ে থাকছে, এই মিওসিস কী সেটা কিন্তু ব্যাখ্যা করে দেবো আমি। তো এই জিনের পুনঃসংযুক্তি যেটা হয় সেটা কিন্তু হয় মিওসিস ফেজে, যখন গ্যামেট তৈরি হয়, গ্যামেট অর্থাৎ জননকোষ যখন তৈরি হচ্ছে, সেই মিওসিস ফেজে কিন্তু জিনের পুনঃসংযুক্তি হয়ে থাকে। এই যে জিনের পুনঃসংযুক্তি, এই পয়েন্টটা হয়তো মাধ্যমিকের জন্য মুখস্থ বা কনসেপ্ট না বুঝে চলে গেলেও হবে, কিন্তু যখন হায়ার ক্লাসে তোমরা নিট বা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নেবে, তখন কিন্তু মিওসিসের একটা বিরাট ভ্যালু কাজ করবে। সেই জন্য আমরা এই যে মিওসিস কি সেটা একটু সংক্ষেপে বুঝে নিতে চলেছি। আচ্ছা, তো আমরা মিওসিস কি সেটা একটু বুঝে নেব। হ্যাঁ, তো মিওসিস কি না, মিওসিস কি, ধরে নাও আমরা এখানে দুটো কালার ব্যবহার করছি, দুটো কালার ব্যবহার করা যেতে পারে, গ্রিন অ্যান্ড অরেঞ্জ। ওকে, সাপোজ chromosome, okay, and suppose also chromosome, okay, এটা দুটোই কিন্তু প্যারেন্ট সেল, এই দুটোই কিন্তু হচ্ছে একটা প্যারেন্ট সেল। প্যারেন্ট সেলের পর এটা টুয়েন অর্থাৎ প্যারেন্ট সেল অর্থাৎ জনিত্রী জনু বা জনিত্রী কোষ। এর পরের ফেজে আমরা কি পাচ্ছি না, এই যে প্যারেন্ট সেল সেটাতে কিন্তু দুটো ডটার সেলে মিওসিস ওয়ান, এই যে ফেজটা এটাকে বলছে মিওসিস ওয়ান ফেজের মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে দুটো ডটার সেল। সেটা কিন্তু আমরা এখানে ড্র করব, দুটো ডটার সেল। আচ্ছা, তো আমরা এখানে দুটো ডটার সেল ড্র করে নেব। দুটো ডটার সেল কীভাবে হবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ক্ষেত্রে হয়ে গেল এটা, আচ্ছা, এরপর কিন্তু সেকেন্ড রোয়ে আবার হয়ে গেল যে আগের জিনের যে একটু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু চলে এলো ডটার সেলের একটা জিনে। আই হোপ সবাই বুঝতে পারছো। এটা একটা, এরপরে কিন্তু আরেকটা, আর অন্য একটা যে ক্রোমোজোমের কিছু অংশ সেটা চলে এলো এখানে। পুরো জিনিসটা যদি আমি ভালো করে দেখাই তাহলে জিনিসটা হবে কিছুটা
এমন। আই হোপ সবাই বুঝতে পেরেছো। এটাতে কিন্তু হলো দুটো ডটার সেলের কিন্তু এখানে তৈরি হলো। টু ডটার ডিসি লিখে দিচ্ছি, ডটার সেল, ডিসি মানে নট ডাইরেক্ট কারেন্ট, ঠিক আছে। এরপর হয় মিওসিস টু। তো মিওসিস টু কী হয় সেটা পরের পেজে করলে আশা করছি ভালো হবে। ওয়েট, আমি পরের পেজ টার্ন করছি। হ্যাঁ, তো মিওসিস টু M2, মিওসিস টুয়ে কিন্তু আমরা পাবো 1 2 3 4টা। ক্লিয়ার? এই 4টার মধ্যে যে বিনিময় বা পুনঃসংযুক্তি সেটা কীভাবে দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1টা 2টো 3টে 4টা। আশা করছি সবাই বুঝতে পারছো এতটা পর্যন্ত। ক্লিয়ার? ওকে। এবার এর মধ্যে যে আগের জিনের বা আগের ক্রোমোজোমের কিছু অংশ থেকে যাবে, কিছু অংশ কিন্তু প্রকাশ পাবে, কিছু কিছু অংশ কিন্তু এখানে রয়ে যাচ্ছে, কিছু কিছু অংশ রয়ে যাচ্ছে। এখানেও সেম, কিছু অংশ কিন্তু রয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু অ্যাট দ্য এন্ড 4টা টোটাল ডটার সেল, 4 টোটাল ডটার সেলে পরিণত হলো। টোটাল ডটার সেল 4টা। এখানে আমার পিপিটি হয়তো ওয়ার্ক ভালো না হতে পারে, কিন্তু সবসময় মনে রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে যে ডিসিপ্লিন ওভার পারফেকশন, পড়াশোনায় কিন্তু পারফেকশন ম্যাটার করছে না। এখানে কিন্তু টোটাল 4 ডটার সেল। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? এটাতে আমাদের ডিটেলসে পিএইচডি করার কোনো প্রয়োজন নেই। আমাদের এটুকু মিওসিস সম্বন্ধে জানা ছিল। যদি আমি শর্টে বোঝাতে চাই, একদম শর্টে, তাহলে আমরা কি বলতে পারি যে 4n থেকে আমরা 4টা ডটার সেল পাবো, এবং প্রত্যেকটাতে কিন্তু এর হাফ, অর্থাৎ 4-এর যে হাফ তার ডটার সেল থাকবে, অর্থাৎ 2n প্লাস 2n প্লাস 2n প্লাস 2n, 1টা 2টো 3টে 4টা। These 4 daughter cell we got. That's why the meiosis is called as reductional phase. এই জন্য কিন্তু মিওসিসকে হ্রাস বিভাজন বলা হচ্ছে। ক্লিয়ার? এরপর আমরা পরের পার্টে চলে যাব। হ্যাঁ, তো এরপর বলছি পরিবেশগত প্রভাব, অর্থাৎ সদৃশ্য হওয়ার অর্থাৎ হুবহু দেখতে না হওয়ার কারণ কি না পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাব বলতে হয়তো তোমার ভাই বা তুমি হয়তো দুজন ছোটো থেকে আলাদা পরিবেশে বড় হয়েছো। তোমার ভাই হয়তো তোমার বাবা মার কাছ থেকে বেশি আদর পাচ্ছে, তুমি হয়তো অবহেলিত হচ্ছ। তুমি হয়তো পড়াশোনা করছো না বলে তোমার পিঠে দুটো বেশি ঘা পড়ছে, অর্থাৎ দুটো বেশি ঘায়ের জন্য কিন্তু কিছু পার্থক্য রয়ে যাচ্ছে। এরকম হতেই পারে, এটা কিন্তু পরিবেশগত প্রভাব বলা যাবে না, তবুও আমি একটা এক্সাম্পল দিয়ে রাখলাম। পড়াশোনা কিন্তু মজার জিনিস, এটাকে সিরিয়াসভাবে না নিয়ে যদি কৌতূহলী হওয়া যায় তাহলে কিন্তু অনেক কিছু জানা যেতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা মাঝখানে মোটিভেশনাল স্পিকার হয়ে গেছিলাম। এর পরের ফেজ মিউটেশন বা পরিব্যক্তি। আমরা একটু পরে পড়বো, তার আগে এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিভিআই পয়েন্ট। মিউটেশন যে ডেফিনেশন সেটা কিন্তু, অর্থাৎ যে সংজ্ঞা সেটা কিন্তু এবার মাধ্যমিক 2017-এর জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, নোট করে নিতে পারো। মিউটেশন কি না, মিউটেশন হচ্ছে জীবের মধ্যে যে মানে আকস্মিক, অর্থাৎ তৎক্ষণাৎ, এবং যেটা কিনা নট মানে কনস্ট্যান্ট হবে, অর্থাৎ একবার এলো, অর্থাৎ তোমার মধ্যে এলো, তারপরে তোমার যে পরবর্তী প্রজন্ম তার মধ্যে এলো না তা নয়। তো এই তোমার মধ্যে আসে বংশ পরম্পরায় কিন্তু সঞ্চারণযোগ্য হবে, এবং এটা ক্রোমোজোমগত হয়ে যাবে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কিন্তু মিউটেশন হবে, এবং এই ক্রোমোজোমগত মিউটেশনের ফলেই কিন্তু তোমার জিনের পরিবর্তন হবে। এবং এই হোল যে ঘটনা, এটাকে বলা হচ্ছে
মিউটেশন। এই মিউটেশন কিন্তু যে সদৃশ্য হওয়া এবং হুবহু দেখতে না হওয়া তার একটা বড় উদাহরণ, বড় কারণ। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? অর্থাৎ যে তিনটি কারণ আমরা পেলাম, সেই তিনটি কারণ হচ্ছে একটা পরিবেশগত কারণ, একটা মিউটেশন বা পরিব্যক্তি যেটাকে বলা হচ্ছে, আর একটা কারণ হচ্ছে মিওসিসের সময় যে জিনের পুনঃসংযুক্তি সেটা। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট কিন্তু নোট করে নেবে সবাই। এরপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অনেক সময় কিন্তু মনোজাইটিক যমজ হতে পারে। মনোজাইটিক যমজ হচ্ছে হুবহু এক দেখতে যে যমজ, অর্থাৎ দুজনা কিন্তু অনেকেই হয়তো দেখে থাকবে তোমাদের এলাকায়। এক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয়ে কিন্তু খুব কম সময়ের, অর্থাৎ 2 মিনিট 7 মিনিট এমন সময়ের অন্তরে জন্মায়, অবশ্যই একই দিনে, এবং তাদের মধ্যে ডিফারেন্স প্রায় নেই বললেই চলে। অর্থাৎ অনেক সময় বাবা মাও হয়তো বুঝতে পারে না যে কে কী। সেরকমই এটাকে মনোজাইগোটিক স্পেলিংটা খেয়াল করবে। মনো অর্থাৎ এক, জাইগোট অর্থাৎ জাইগোট থেকে উৎপন্ন হচ্ছে বলে জাইগোটিক যমজ কিন্তু বলা হচ্ছে, যমজ অর্থাৎ ক্লোন। এবং এরা অযৌন জননে একই জনিতার থেকে উৎপন্ন হতে পারে, এবং তাদের মধ্যে যে বিভেদ অর্থাৎ যে ভেরিয়েশন সেটা হয়তো নাও থাকতে পারে, কিন্তু পরিবেশগত কারণে তাদের মধ্যে বিভেদ বা ভেরিয়েশন সৃষ্টি হয়। এবং এই বিভেদও যে ভেরিয়েশন সেটা কিন্তু কালক্রমে হয়ে যেতে থাকে, এবং শুধু মানুষ নয়, সকল জীবের মধ্যে এমন হতে থাকে। এবং অনেক সময় ভিপিআই পয়েন্ট, অনেক সময় কিন্তু এই যে ভেরিয়েশন একই প্রজাতি বা মনোজাইটিক যমজ থেকে নতুন প্রজাতি, নতুন প্রজাতির উদ্ভব করে থাকে। আচ্ছা, ক্লিয়ার? আই হোপ সবার ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা পরের পার্টে আসবো, যে বংশগতি হলো কি জানলাম আমরা, যে যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য তার ট্রান্সফরমেশন। ওকে, এবং এরপর আমরা জানলাম ভেরিয়েশন অর্থাৎ বিভেদ। এবার অনেকেই হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে যখন যৌন জননের ফলে বংশগতি সৃষ্টি হচ্ছে, তখন যেসব জীবেরা রয়েছে তারা কিন্তু বিভেদ, পার্থক্য ও বৈচিত্র্য একটা জিনগত পরিচয় হিসাবে তুলে ধরছে, এবং জীবেরা একটা গোষ্ঠীর মধ্যে অর্থাৎ নিজেরই সমগোষ্ঠী বা সমপ্রজাতির মধ্যে, অর্থাৎ মানুষ হলে মানুষ থেকে মানুষই, অর্থাৎ সেম স্পিসিসের মধ্যেই কিন্তু তারা নিজেদের যে বৈশিষ্ট্যগুলি সেগুলি সঞ্চারিত করছে এবং অস্তিত্ব বজায় রাখছে। তাই যে বংশগত যে হেরিডিটি, কিন্তু যে ভেরিয়েশন, তারা একে অপরের পরিপূরক, অর্থাৎ একে অপরকে কিন্তু নিয়ে চলছে। অর্থাৎ বংশগতি যদি না হতো তাহলে কিন্তু ভেরিয়েশন কোনোদিনই সম্ভব ছিল না। এরপর আমরা পড়বো মিউটেশন ও প্রকরণ। তোমরা এখানে দেখে নেবে যে ডেফিনেশন সেটা কিন্তু দেওয়া আছে। মিউটেশন আর ভেরিয়েশন কাকে বলছে না, মিউটেশন কি, যে জীবের মধ্যে যে আকস্মিক এবং যেটা তৎক্ষণাৎভাবে এবং বংশগতভাবে সঞ্চালনযোগ্য, ক্রোমোজোমগতভাবে, যেটা বংশগতভাবে পরম্পরায় একের পর এক, অর্থাৎ এই জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে ক্রোমোজোমের মাধ্যমে, অবশ্যই অটোজোম কিন্তু নয়, ক্রোমোজোমের মাধ্যমে সঞ্চারিত হবে এবং জিনগত পরিবর্তন ঘটাবে, অর্থাৎ জিনের পরিবর্তনের ঘটাবে, তাকে কিন্তু মিউটেশন বলবে। এবং প্রকরণ কাকে বলবে, জিনের পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ এখানে কিন্তু ক্রোমোজোমগত কারণ, এক ধরনের জিনের পরিবর্তনের মাধ্যমে, অথবা জিনের পুনঃসংযুক্তি অর্থাৎ জিনের পরিবর্তন ছাড়াও পরিবেশগত প্রভাব, অর্থাৎ পরিবেশের বিভিন্ন প্রভাব, বাহ্যিক বা অভ্যন্তরিক বাদে যে প্রভাব আমরা অনুভব করতে পারি, সেই পরিবেশগত প্রভাবের কারণেই কিন্তু একই প্রজাতি অর্থাৎ সেম স্পিসিসের মধ্যে জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা ডিফারেন্স অর্থাৎ পার্থক্য দেখা যাবে, অর্থাৎ সেম স্পিসিসের মধ্যে একটা ডিফারেন্স লক্ষ্য করা যাবে, তাকে বলা হবে প্রকরণ, ভেরিয়েশন বা ভেদ বা বিভেদ।
এটা কিন্তু এই দুটো সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট একটা সংখ্যা। এরপর আমরা পড়বো যে ভেদ বা ভেরিয়েশন বা প্রকরণ, তার কারণ। এর কারণ হচ্ছে, প্রথমত এর প্রধান কারণ হচ্ছে ডিএনএর পুনঃসংযুক্তি। ডিএনএর পুনঃসংযুক্তির কারণে কিন্তু এটা হচ্ছে, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ডিএনএর পুনঃসংযুক্তি অর্থাৎ ডিএনএর গঠনগত পরিবর্তন, যেটা কিন্তু ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ অবশ্যই, সেটা কিন্তু ক্রোমোজোমের আন্তঃক্রিয়া অর্থাৎ অভ্যন্তরীণ যে ক্রিয়া, তার মাধ্যমে ডিএনএর গঠনগত পরিবর্তন হচ্ছে। সকলেই মনে রাখবে ডিএনএর কিন্তু গঠনগত পরিবর্তন হয়ে চলেছে। ওকে, ডিএনএ গঠনগত পরিবর্তন হয়ে চলেছে। এবং 2 নম্বর কি, যা মিওসিসের সময় ক্রসিং ওভার, অর্থাৎ ক্রসিং ওভার বলতে আমরা তখনই দেখলাম কিছু অংশ পরবর্তী ক্রোমোজোমের আলাদা পার্টে চলে যাচ্ছে, যেটা আমরা কালার দিয়ে দেখলাম, গ্রিন এবং সিয়ান কালার ব্যবহার করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে রাখার জন্য, অর্থাৎ শর্ট ট্রিক্স বলা যেতে পারে। এই যে মিওসিস, এই দুটি কারণে কিন্তু মিউটেশন বা প্রকরণের সৃষ্টি হতে পারে। আমাদের প্রাত্যহিক জীবনে পরিলক্ষিত দুটি মিউটেশন হচ্ছে কানের মুক্ত ও যুক্ত লতি। কানের লতি অর্থাৎ এর যে ছবিতে দেখো ডায়াগ্রামে যে পার্টটা দেখা যাচ্ছে, এর যে নিচের পোর্শনটা, এটাকে কিন্তু লতি বলা হচ্ছে। তোমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছ কানের যে পার্টটা, গালের যে ওপরের যে পার্টটা, এটা কিন্তু যে গালের অংশ, সেটা কিন্তু যুক্ত থাকলে কানের যুক্তলতি, আর যদি যুক্ত না থাকে তাহলে মুক্তলতি। অর্থাৎ বেশিরভাগ মানুষ, এখানে কী বলেছে, বেশিরভাগ মানুষের কানের লতির নিচের প্রান্ত মুক্ত থাকে, অর্থাৎ মুখমণ্ডল বা ত্বকের সাথে যুক্ত থাকে না, মুক্ত থাকে, অর্থাৎ কানেক্ট থাকে না। অধিকাংশ দেখবে, তোমরা নিজেদেরও দেখবে মুক্ত আছে, একে মুক্তলতি বলা হচ্ছে। এই মুক্তলতি অর্থাৎ কানের যে জয়েন্ট না থাকা, অর্থাৎ এটি কিন্তু প্রকট জিন, অর্থাৎ যেটা কিন্তু প্রকাশ্য পায়, অর্থাৎ যেটা প্রকাশ পায়, আমরা আগে আরও পড়বো, যে লতি প্রকাশ পায় তাকে প্রকট জিন, বা যে জিন প্রকাশ পায় তাকে, সরি, যে লতি না, যে জিন প্রকাশ পায় তাকে প্রকট জিন বলা হয়ে থাকে। যেটা লুকিয়ে বা প্রচ্ছন্ন অবস্থায় থাকছে না, সেটা কিন্তু কানের এই যে মুক্ত লতি, সেটা সৃষ্টির জন্য দায়ী। এবং অপরপক্ষে অনেক মানুষ, অধিকাংশ মানুষ নয়, কিছু মানুষের হয়তো যুক্ত লতি দেখা যায়, যা কিন্তু যখন তাদের প্রচ্ছন্ন জিন প্রকাশ পায়, অর্থাৎ যে জিনটা লুকিয়ে না থেকে বেরিয়ে আসে, অর্থাৎ যে জিনটা খুব রেয়ার, তাকে কিন্তু মুক্ত লতি বলা হয়ে থাকে। এবং 2 নম্বর হচ্ছে রোলার জিভ। মুক্তলতি যুক্তলতি আমরা পড়লাম, এরপর হচ্ছে রোলার জিভ এবং স্বাভাবিক জিভ। বেশিরভাগ মানুষের জিভ কিন্তু রোলার, অর্থাৎ বেশিরভাগ মানুষই তাদের জিভ কিন্তু গোটাতে পারে। এখানে বলি বেশিরভাগ ইন্ডিয়ান যারা রয়েছে, তারা কিন্তু এটা অঞ্চল হিসাবে বেসিস করে, তবে বেশিরভাগই কিন্তু রোলার জিভের অন্তর্ভুক্ত না আমাদের এলাকার। তবে তোমরা হয়তো নিজেরাও দেখতে পারো, বেশিরভাগই হয়তো জিভ গোটাতে পারছো। এখানে বলি আমি কিন্তু পারি না। একটা এক্সাম্পল বলতে পারো দীপাঞ্জন দা। আচ্ছা, যাই হোক, এরপর কিছু মানুষ গোটাতে পারে, অর্থাৎ যারা পারবে তাদের কিন্তু প্রকট হবে, যারা রোলাতে পারবে তাদের প্রকট। এই জিভ রোলানো বা জিভ রোলার, অর্থাৎ যে গোটানো যে ব্যাপার, সেটা কিন্তু 8 নাম্বার অর্থাৎ 8th পেয়ারে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমে অবস্থান করে। 8th পেয়ার অফ ক্রোমোজোমে এটা কিন্তু প্রেজেন্ট থাকে। আর যারা পারে না, তারা কিন্তু 22 এত নম্বর অটোজোম। সবসময় একটা ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, ওকে, যাদের রোলার জিভ, তারা কিন্তু 8th পেয়ার ক্রোমোজোম সি। আর যারা গোটাতে পারে না, তাদের 22 অর্থাৎ 22
পেয়ার মানে 22 নাম্বার যে জোড়া তার অটোজোম, এটা কিন্তু ক্রোমোজোম, এটা অটোজোম। ভিভিআই এটা একটা ডিফারেন্স, হিউজ কনফিউশন হয়ে যেতে পারে, দেখে রাখবে সবাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্রোমোজোম, এটা কিন্তু অটোজোম। আচ্ছা, আজকের এই পার্টটা হলো। এর পরের যে পার্ট সেটা কিন্তু আমরা কেন এগুলো হয়, বংশগতির যে মূল একক যেগুলো ইউনিট যেগুলো বলা যেতে পারে, অর্থাৎ অঙ্ক করার সময় যেমন ইউনিট আমরা ব্যবহার করি কিলোগ্রাম, মিটার, সিজিএস, এমকেএস, এফপিএস, অনেক কিছু রয়েছে, আপনার বলেছে ফুট, পাউন্ড, সেকেন্ড। এগুলি কিন্তু মূলত বলা হচ্ছে যে যে একক, অর্থাৎ আমাদের বায়োলজির যে একক, বায়োলজির একক কিন্তু সম্বন্ধে আমরা পড়বো এর পরের প্যারায়। আচ্ছা, নেক্সট পেজ। প্রথমে রয়েছে আমাদের বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ কি না, কোনো জীবের বংশানুক্রমিক জিন দ্বারা নিয়ন্ত্রিত চরিত্রকে বলা হয় বৈশিষ্ট্য। অর্থাৎ যে বৈশিষ্ট্য, যে জিনিস বা যে গুণ আমরা বলতে পারি আমরা বংশক্রমানুকভাবে ট্রান্সফর্ম হয়ে পাচ্ছি, তাকে কিন্তু বলা হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, এরপর আছে অ্যালিল। অ্যালিলটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, অনেকবার কিন্তু এটা মাধ্যমিকে পরপর এসেছে, তবুও কিন্তু ইগনোর করা যায় না, পরপর দুবারও কিন্তু অনেকবার এসেছে, সম্ভবত 22, 23 বা 24, 25 এরকম কিন্তু অ্যালিল কিন্তু এসেছে। অ্যালিল কাকে বলে না, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে, সমস্ত ক্রোমোজোম বলতে বলা হচ্ছে যারা কিন্তু একই ক্রোমোজোমের অংশ, তাদের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। অর্থাৎ সমস্ত ক্রোমোজোম, সাপোজ একটা মটর গাছের লম্বার ক্ষেত্রে আমরা টলটাকে শর্টে টি লেখা হয় টল, আর শর্টটাকে লেখা হয় স্মল টি। ওকে, এই যে এই দুটো হচ্ছে সমস্ত ক্রোমোজোমের যে অ্যালিল, সেই অ্যালিলের মধ্যে অবস্থিত যে পার্ট, সেই অ্যালিলের মাঝে কিন্তু জিনের এই যে জিন, এই জিনের বিভিন্ন রূপভেদ থাকছে। যেমন মটর গাছের দীর্ঘ খর্বকার বৈশিষ্ট্যগুলি ফ্যাক্টর টি এবং স্মল টি হলে আমরা যখন আমরা প্রপার অর্থাৎ বড় মটর গাছ বলবো তখন ডবল স্মল টি, যখন শঙ্কর মটর গাছ তখন একটা ক্যাপিটাল একটা স্মল এরকমভাবে ইউজ করবো, আর যখন এমনি নর্মাল বা ক্ষুদ্র বা বেটে মটর গাছ তখন কিন্তু ডবল স্মল টি ব্যবহার করে থাকবো। আই হোপ ক্লিয়ার সবার। এটা কিন্তু হয়ে গেল অ্যালিল যে পার্টটা, সেই অ্যালিল 2 নম্বর গেল আমাদের অ্যালিল। আচ্ছা, বলে রাখি এখানে আমি পড়িয়ে দিচ্ছি, কোনো রকম নোট লেখাচ্ছি না, তার কারণ আমি কিন্তু স্পেশালভাবে বায়োলজির নোট সকলকে গ্রুপে বা যদি পসিবল হয় ইন্ডিভিজুয়াল কোনো গ্রুপ তৈরি করে বায়োলজির নোট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ক্লাসের মাঝে এসে বলার কথা, এটা কিন্তু সারপ্রাইজ, এটা আমাদের মিশন মাধ্যমে কিন্তু বরাবরই দিয়ে আসছে। এরপর রয়েছে বংশগতির ফ্যাক্টর বা বংশগতির একক। বংশগতির একক কি না, বংশগতির একক কিন্তু জিন। এক লাইন বা ওয়ান লাইনার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ যেটাকে বাংলায় বলছে শূন্যস্থান পূরণ আসতেই পারে, না কি না বংশগতির একক কিন্তু হয়ে যাচ্ছে ফ্যাক্টর বা জিন। জিন কি না বংশগতির গঠনগত কার্যগত একক। ভিভিআই লাইন, এটা কিন্তু সারা জীবনের জন্য কাজে লেগে যাবে। বংশগতির গঠনগত এবং কার্যগত একক কি না জিন। ক্রোমোজোমের উপর অবস্থিত জিন, ডিএনএ বা আরএনএ, ডিএনএ এবং আরএনএকে একসাথে বলা হয় নিউক্লিক অ্যাসিড, এমন অংশ যা বংশগত কারণে গঠিত একক। পলিপেপটাইড এক ধরনের প্রোটিন বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জিন কিন্তু ডিএনএ বা আরএনএ মধ্যে দিয়ে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বা তার ক্যারেক্টারিস্টিক, তার চুল, নখ, কান, কালো, সাদা, ফর্সা, লম্বা, বেটে কেমন কী হবে, তার ভালোবাসার ধরন কী হবে, এমনকি তার কান্নার ধরন কী হবে, সবই কিন্তু প্রকাশ করে থাকে। যাই হোক, এরপর জোকসেপার্ট, তারপর
কোষে সব রকম আরএনএ ও প্রোটিন উৎপাদনে জিন কিন্তু মুখ্য ভূমিকা পালন করছে। অর্থাৎ কোষে যত রকম আরএনএ এবং প্রোটিন অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডের উৎস, সেই অ্যামাইনো অ্যাসিডের উৎস কিন্তু জিন, অর্থাৎ এই যে বংশগতির একক সেটি কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকে। এবং প্রোটিন ছাড়া কিন্তু আমাদের অপরিহার্য একটা আমরা খাদ্য উপাদান বলতে পারি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সবই কিন্তু আমাদের একটা অপরিহার্য একটা খাদ্য উপাদান। এবং জীবের বৃদ্ধি কিংবা বার্ধক্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ একটা যে টাইম পিরিয়ড, সকলে যখন জন্মেছে তখন তার কিন্তু বয়সসীমা রয়েছে। এই যে টাইম পিরিয়ড যে আমরা প্রথমেই হয়তো ছিলাম, আগে বা পরে হয়তো পড়বো আমরা বা পড়ে এসেছি ক্লাস 10এই, যে প্রথমে শৈশব, তারপর কৈশোর অর্থাৎ টিনেজ, যেটাতে এখন আমরা রয়েছি, তারপর কিন্তু রয়েছে যৌবন, তারপরে কিন্তু রয়েছে বার্ধক্য। এই যে স্টেজ, যেটা কিন্তু জিন দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। ওকে, আন্ডারস্ট্যান্ড। 3 নম্বর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। কি না, বংশগতির একক। ওকে, এর পরের আমাদের যে পার্ট সেটা হচ্ছে নাম্বার 4, লোকাস। কারণ লোকাস কি, ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে কিন্তু লোকাস বলছে। অর্থাৎ লোকাস কি, আমরা আগেই পড়ে এলাম অ্যালিলে, যে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত, অর্থাৎ এই যে নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট যে বিন্দুটি সেটিকেই কিন্তু বলছে লোকাস। ওকে, LOCUS। এই যে লোকাস আর অ্যালিল, এটাকে নিয়ে আমরা বিশ্লেষণ করবো, অর্থাৎ বিস্তারিত আলোচনা করবো, যাতে কোনো রকম কোনো কনফিউশন না থাকে। অর্থাৎ কনসেপ্ট বিল্ড করাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখানে কিন্তু আমরা যে লোকাস সেটা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। ওকে, তো লেটস স্টার্ট। তো আমরা অ্যালিল পড়ে এলাম। অ্যালিল কি না, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ বৈশিষ্ট্য একই থাকছে, কোনো রকম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের বিকল্প রূপকে কিন্তু বলা হচ্ছে অ্যালিল। এখানে উদাহরণ অর্থাৎ সব কিছু ডেফিনেশনের সাহায্যে হয়তো বোঝা সম্ভব নয়, কিন্তু এখানে এক্সাম্পলের সাহায্যে কিন্তু ইজিলি বোঝা যাবে। না, আমরা প্রথমে 1 নম্বর দিয়ে লিখবো অ্যালিল। ওকে, তো অ্যালিল কি না, ধরে নাও মটর গাছ, তার হাইট মাপছো, উচ্চতা নিয়ন্ত্রণ করছে জিনের 2টি অ্যালিল, একটাকে ক্যাপিটাল টি, একটাকে স্মল টি। ক্যাপিটাল টিটা হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে বেঁটে। ওকে, এ দুটো গেল।
আর এখানে বলে রাখি, আমরা পরে হয়তো পুরো প্রকট প্রচ্ছন্ন, এই যে ক্যাপিটাল টি এটা কিন্তু প্রকাশ পায়, ওই জন্য এটা প্রকট, এটা কিন্তু প্রচ্ছন্ন, এটা কিন্তু মাথা থেকে ঢোকানোর দরকার নেই এখন, এটা আমরা নেক্সট পার্টে পড়ছি, প্রকট এবং প্রচ্ছন্ন। আর এরপর অর্থাৎ অ্যালিল আমরা কি বললাম না, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, অর্থাৎ বৈশিষ্ট্য দুটি কিন্তু একই, নিয়ন্ত্রণকারী জিনের বিকল্প দুটির উপপাদ, অর্থাৎ এই দুটো কিন্তু মটর গাছের একই বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য কি না, এখানে হাইট, দুটোই কিন্তু হাইটের উপর নির্ভর করছে, কিন্তু জিনের দুটির উপভেদ, অর্থাৎ একটি কিন্তু আমরা ডিনোট করছি লম্বা, আর একটা কিন্তু বেটে, দুটোই কিন্তু হাইটের ওপর, এমনকি কালারের ওপর হতে পারে, একটা ইয়েলো একটা গ্রিন, এরকমভাবে এই দুটো কিন্তু কালারের ওপর বেস করা হচ্ছে, এগুলি এই দুটিই কিন্তু হচ্ছে একই বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য কিন্তু একই, অর্থাৎ একই বৈশিষ্ট্যে নিয়ন্ত্রণকারী কোনো জিনের বিকল্প রূপকে বা বিকল্প রূপভেদকে, অর্থাৎ একই বৈশিষ্ট্য, অর্থাৎ বারবার বলছি একই বৈশিষ্ট্য বলতে এখানে কোনো একটা বৈশিষ্ট্য যেমন হাইট হতে পারে, কালার হতে পারে, শেপ হতে পারে, বা ফল পেকেছে কি পাকেনি এটা হতে পারে, অর্থাৎ একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের বিকল্প রূপ, অর্থাৎ বিকল্প রূপ বলতে আমরা কি বলছি, বিকল্প রূপ একটা বেটে একটা লম্বা, একটা কাঁচা একটা পাকা, এটা কিন্তু বিকল্প রূপ, এটাকে বলছি অ্যালিল। এক্সাম্পল সহ দেখিয়ে দিলাম। এরপর আসছি আমরা এক সেকেন্ড, হ্যাঁ, এরপর আসছি আমরা লোকাস কাকে বলে। এই দুটোর মধ্যে একটা মাধ্যমিকের আসার চান্স খুব হাই, তাই ভালো করে যাতে কোনো কনফিউশন না হয়। লোকাস কাকে বলছে, ক্রোমোজোমের উপর কোনো নির্দিষ্ট জিন, অর্থাৎ ক্রোমোজোমের উপর থাকছে কোনো নির্দিষ্ট জিন, সেই যে জিনটি যে নির্দিষ্ট স্থানে অবস্থান করছে তাকে কিন্তু বলা হচ্ছে লোকাস। সহজ ভাষায় যদি বলা হয়, ক্রোমোজোমকে একটা রাস্তা ভাবো, ক্রোমোজোমকে একটা রাস্তা ধরে নাও তুমি, কোনো একটা রাস্তা ধরো ক্রোমোজোম, ঠিক আছে, পিডাব্লিউডি তৈরি করেছে, পিডাব্লিউডি ফুল ফর্ম হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিভিশন, যাই হোক জেনারেল নলেজে একটু জ্ঞান থাকা ভালো। পাবলিক ওয়ার্ক ডিভিশনের দ্বারা নির্মিত একটা রাস্তা, এটা ধরো ক্রোমোজোম, এই হোল পার্টটা, আচ্ছা অন্য কালার নেই, কালার না হলে কিন্তু মজা আনা যায় না, বায়োলজি তো কালার, ঠিক আছে, বায়ো মানে কি, বায়ো মানে হচ্ছে লাইফ, আর লজি মানে হচ্ছে ভেরিয়েশন, অর্থাৎ বায়োলজি মানে হচ্ছে কালারফুল একটা দুনিয়া, তার সম্বন্ধে পড়াশোনা, ঠিক আছে, যাই হোক পয়েন্ট ফ্রি। তো এই রাস্তা হচ্ছে ক্রোমোজোমকে যদি একটা রাস্তা ভাবা হয়, আর যদি জিনকে সেই রাস্তায় অবস্থিত একটা বাড়ি ভাবা হয়, এই যে একটা বাড়ি ধরো, এটা হচ্ছে আমাদের মিশন মাধ্যমিকের হেডকোয়ার্টার, ঠিক আছে, এখানে স্টুডিওতে আমি বসে পড়াচ্ছি, ঠিক আছে, হ্যাঁ, তো এই যে অংশটা, এটাকে কিন্তু আমরা বলছি, এই যে অংশটা, এটাকে আমরা বলছি লোকাস, অর্থাৎ ক্রোমোজোম, রাস্তাটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে একটা বাড়ি, এই বাড়িটাই হচ্ছে লোকাস, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে নির্দিষ্ট স্থান, যদি বাড়িটার নাম আমি জিন দিয়ে দিই, আর রাস্তাটার নাম যদি আমি ক্রোমোজোম দিয়ে দিই, তাহলে ক্রোমোজোমের ওপর অবস্থিত ক্রোমোজোম রোডের ওপর অবস্থিত জিন বাড়িকেই, অর্থাৎ ক্রোমোজোমের ওপর অবস্থিত জিনকেই আমরা কি বলছি, লোকাস। ওকে, যদি আমি ওয়ান লাইনার শর্টকাট বোঝাতে চাই, একদম শর্টে ওয়ান লাইনার, তাহলে আমি কি বলবো, ওয়ান লাইনার শর্টকাট যদি আমি একদম বোঝাতে চাই, ওয়ান লাইনার শর্টকাট বোঝাতে গেলে কিন্তু আমি এখানে ইউজ করব অ্যালিল। অ্যালিলকে কি বলা হচ্ছে, অ্যালিল, এ এল ডবল ই এল ই, অ্যালিল। আর এখানে রয়েছে লোকাস, এল ও সি ইউ এস। অ্যালিলকে কি বলছি আমরা, না অ্যালিলকে বলা হচ্ছে একই জিনের বিভিন্ন রূপ। ওকে, আর লোকাস কি বলছি আমরা, ক্রোমোজোমের যে স্থানে জিনের অবস্থান, হ্যান্ডরাইটিং হয়তো খারাপ হতে পারে, আমি তোমাদেরকে নোট পরে দিয়ে দেবো অ্যাজ এ পিডিএফ রেডি নোট, যেটা পেয়ে কিন্তু এই মাধ্যমিকে মার্কস পেয়েছিলাম, এবং সেই মার্কস কত সেটা তোমরা কমেন্ট বক্সে পারলে গেস করো, যাই হোক শো অফও দরকার লাইফে।
তো অ্যালিল এবং লোকাসের মধ্যে ওয়ান লাইনার হচ্ছে এটাই, অ্যালিল হলো জিনের বিকল্প রূপ আর লোকাস হলো ক্রোমোজোমের সেই জিনের নির্দিষ্ট অবস্থান। যে বিকল্প রূপে যে জিন সেটাই কিন্তু অবস্থান করছে। তোমাদের যদি ডায়াগ্রামের প্রয়োজন হয়, অর্থাৎ ডায়াগ্রামে যদি দেখাতে বললো সেটাও কিন্তু পসিবল রয়েছে। ডায়াগ্রাম এখানে যদি হয়, সাপোজ আমি মটর গাছই বেছে নিচ্ছি, যে অ্যালিল হচ্ছে তোমার এর যে এর যে এর যে এর যে এটা ধরো ক্যাপিটাল টি এর জন্য, ওকে, আর এই 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 এটা ধরো স্মল টি এর জন্য, ঠিক আছে। এবার এটা যদি একটু বড় করে দেখে নিই, তাহলে যদি আমরা একটু তাহলে এই এই হলো এই যে মাঝখানের অংশটা এটা হচ্ছে জিন, এবং এই জিনটাকেই এই যে পুরোটাকে বলছে লোকাস, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। ডায়াগ্রামে যাওয়ার দরকার নেই, আমি যে এতক্ষণ যেটা বললাম, অর্থাৎ এক লাইনে যেটা মনে রাখবে সবাই, নাকি অ্যালিল হলো একই জিনের বিভিন্ন রূপ, লোকাস হলো ক্রোমোজোমের জিনের নির্দিষ্ট অবস্থান, অর্থাৎ জিনের ক্রোমোজোমের মধ্যে জিন যেখানে অবস্থান করে তাকেই বলছে লোকাস। আর এই লোকাস অর্থাৎ জিনের, এই লোকাসের জন্য যে জিনের বিভিন্ন রূপ সেটাকেই বলছে অ্যালিল, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। তো আমাদের অ্যালিল এবং লোকাস কিন্তু কমপ্লিট হলো। এই দুটোই ছিল আমাদের এই পর্যন্তই। আমরা আজকে যে ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট পার্ট, এই থার্ড চ্যাপ্টার ফার্স্ট ক্লাস হলো আমাদের, থার্ড চ্যাপ্টার থেকে শুরু, তার কিন্তু এই পার্টটুকু আমরা কমপ্লিট করলাম। এতটা আমাদের আজকে থাকলো, এই যে দুটো পার্ট সেই পার্ট দুটো কিন্তু আমাদের কমপ্লিট করলাম আজকে, ওকে। ফার্স্ট ক্লাস হলো আমাদের। সবাইকে থ্যাংক ইউ টু অল, ভেরি ভেরি মাচ, লাভ ইউ অল গাইস। ফার্স্ট ক্লাস প্রথম দিন, সকলকে থ্যাংক ইউ to everyone. My signature is SD, is my nickname, okay. It's my signature SD, অর্থাৎ লেটস সফল হতে হবে সবাইকে উইথ মি, ওকে। SD, #SD, ওকে। স্পিরিচুয়াল হাউ, যদি আজকের লেকচার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবে, এবং সাবস্ক্রাইব, ইউর সাপোর্ট অলওয়েজ আওয়ার মোটিভেশন, do a like and please leave a comment, also give me rating, and also discuss about my teaching with Angshuman, and circulate the our channel, এবং তোমার আশেপাশে যারা বন্ধু সকলে মিলে একসাথে মাধ্যমিকে এগিয়ে যাও, এবং আমাদের এই ব্যাচ সেটা থেকে কিন্তু একটা ভালো র্যাঙ্ক আশায় আমরা রয়েছি, ওকে। থ্যাংক ইউ টু অল। আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পার্টে আমরা শায়দ একশঙ্কর জনন বা এটা কিছু আছে সেখান থেকে স্টার্ট করব, ওকে। বাই, টাটা। সবাই রিভাইজ করবে, নোট পাঠাবো, নোট বানাবে, এবং সহায়িকা অবশ্যই ইউজ করবে, সাদরা টেক্সট বই